গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু শুনানিতে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া কিন্তু চলবে, কোনো রকমের বাধা কিন্তু বরদাস্ত করা হবে না। কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন থাকলে সুপ্রিম কোর্ট তা দেবে। আর এরপরে কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারোর নাম বাদ দিতে পারবেন না। এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে। স্ক্রুটিনির সময় আরো 7 দিন বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হবে না। আর মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই প্রশ্ন তিনি তুলেছেন। আর গতকাল কিন্তু একেবারে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের পাঠানো 8505 জন যে অফিসার রয়েছেন, গ্রেড বি অফিসার, তাদের কিন্তু আজকে বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, এর আগে যদি দেখা যায়, যখন মাইক্রো অবজারভার নেওয়া হয়েছিল, যেমন কেন্দ্র যারা সরকারি কর্মচারী তাদেরকে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম 2 ধাপে ট্রেনিং হয়েছিল। যেমন প্রথম ধাপে নেওয়া হয়েছিল মাইক্রো অবজারভার, আবার পরে কিছুদিন পর দেখা গেল আবার 2500-এর মতো মাইক্রো অবজারভার নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় 6500-এর মতো। তখন 2 ধাপে ট্রেনিং হয়েছিল। এখন 8505 জনকে নিতে গেলে একটা ট্রেনিং প্রয়োজন, সেটা কিন্তু আদালতে কমিশন বলেছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কমিশনের বক্তব্য যে 8505 জন যে দেওয়া হচ্ছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, এবং অফিসারদের সংখ্যা কম রয়েছে। কমিশন যাদের মনে করবে যে উপযুক্ত তারা কাজ করার ক্ষেত্রে, তাদেরই কিন্তু এই কাজে ব্যবহার করবে। অন্যদিকে জানিয়ে রাখি যে এখন 2 সপ্তাহ ধরে কিন্তু মাইক্রো অবজারভাররা কোনো শুনানিতে নেই, তারা কিন্তু রোল অবজারভারদের সাহায্য করছে। অর্থাৎ যখন যেভাবে তথ্য আসছে সেইগুলো যাচাই করছে, রোল অবজারভারদের সাহায্য করছে। এখন কিন্তু তারা শুনানি কেন্দ্রে নেই। তাহলে এই যে 8505 জন যে মাইক্রো অবজারভার আসবে, তারা কোথায় রিক্রুট করা হবে, তাদের কোথায় রাখা হবে? সেক্ষেত্রে কিন্তু কমিশনের বক্তব্য যে এই যে ডিসপোজাল হবে, ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে তারা সেই কাজ করতে পারে, কারণ শুনানি কেন্দ্রে কিন্তু এখন কোনো মাইক্রো অবজারভার নেই। এবং 8505 জন আজকে বিকেলের মধ্যেই যদি জয়েন করার কথা থাকে, সেক্ষেত্রে কমিশন কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি। এবং যেহেতু বলা হচ্ছে যে বেশিরভাগই লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, তাহলে কমিশন যাদের মনে করবে তাদেরই কিন্তু কাজে জয়েন করতে বলবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একেবারেই রুমা, ধন্যবাদ। গতকাল সর্বোচ্চ আদালত কিন্তু এসআইআর মামলার শুনানিতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে, যেখানে সর্বোচ্চ ক্ষমতা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ইআরও তাদেরই রয়েছে, এমনটা বলা হয়েছে। ইআরওদের কাজে সহায়তা করবেন মাইক্রো অবজারভাররা। যে মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছিলেন, তাতে প্রশ্ন তুলেছিলেন। একই সঙ্গে কিন্তু ডিজিপির ভূমিকাও প্রশ্নের মুখে উঠেছে, যেভাবে বারংবার একেবারে তাণ্ডব চলেছে এই শুনানি চলাকালীন
চলাকালীন সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, কোনো অবনতি না হয় তা দেখার দায়িত্ব ডিজিপিকে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনা বারংবার কিন্তু ঘটেছে। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই ডিজিপির কাছে শোকজ করে হলফনামা চেয়েছে। আর এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। সময় বাড়াতে হচ্ছে এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনকে ব্যবহার করে সরকারি সমস্ত শক্তিকে লাগিয়ে দিয়ে তারা এই প্রক্রিয়াকে বানচাল করবার জন্য চেষ্টা চালিয়ে গেছে। সেটাই আজকে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। প্রথমেই বলেছিলাম এই সময় সীমায় হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন। তো এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে জোর করে বিজেপির কথায়, যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন ওই সময়টা যথেষ্ট নয়। আজকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তিনি অংশগ্রহণ করবেন। গতকাল দিল্লি রওনা হওয়ার আগে ঠিক কি জানালেন মনোজ কুমার আগরওয়াল, দেখুন। যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পেছোচ্ছে, তাহলে কি 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? মানে আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাহলে শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে? এই সময়কালটা না, কাজ তো চলছে, আমাদের কাজ তো সব চলছেই। নতুন করে যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার কথা নির্দেশ দিল আদালত, মাইক্রোস দেবো তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তারপরে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে। ইয়ারও কাজ তো চলবে। বাকি কোথায় আছে শুনানি? খুব বেশি তো বাকি নেই শুনানি। তার মানে 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সম্পূর্ণ চেষ্টা। গতকালই সুপ্রিম কোর্টের ছিল এসআইআর মামলার শুনানি, যেখানে একগুচ্ছ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্ক্রুটিনিতে যেমন আরো 7 দিন বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে না। অন্যদিকে আজকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক রয়েছে দিল্লিতে, আর সেই বৈঠকে অংশ নিচ্ছেন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকালই শুনানি হয়েছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে। আমরা দেখেছি একগুচ্ছ নির্দেশিকা, যেটা কিছু রাজ্যের পক্ষে গিয়েছে, কিছু নির্বাচন কমিশনের পক্ষে গিয়েছে। আজকে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চের যে বৈঠক, মূলত তার কি উদ্দেশ্য? দেখো, জানিয়ে রাখি এসআইআর প্রক্রিয়া চলছে এবং সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট কবে বেরোবে এখন সেটাই প্রশ্ন। যেমন শুনানির সময়সীমা বাড়ানো হয়েছে, সিও দপ্তরের থেকে ইসিআইয়ের কাছে কিন্তু জানানো হয়েছে। তবে ইসিআইয়ের তরফ থেকে কিন্তু আলাদা করে কোনো নোটিফিকেশন আসেনি যেখানে কিন্তু চূড়ান্ত ভোটার লিস্ট কবে বেরোবে সেরকমটা জানা যায়। অর্থাৎ যেমন আদালত বলেছে 7 দিন স্ক্রুটিনি আরও বাড়াতে হবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যদি শুনানি বা অন্য প্রক্রিয়া চলে, এরপর যদি স্ক্রুটিনি চলে, তাহলে কিন্তু 28শে ফেব্রুয়ারি অর্থাৎ একদম ফেব্রুয়ারি শেষ দিনে কিন্তু গিয়ে যদি ফাইনাল ভোটার লিস্ট বের করতেই হবে। কারণ সিও দপ্তর বলছে যদি 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি ফাইনাল ভোটার লিস্ট না বেরোয়, তাহলে কিন্তু তারপর যে ভোট প্রক্রিয়ার যে নির্ঘণ্ট ঘোষণা, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এবং এই সমস্ত প্রক্রিয়া নিয়ে যেমন আলোচনা রয়েছে, সেরকমটাই আলোচনা রয়েছে ভোট নিয়ে। অর্থাৎ নির্বাচন কিন্তু একদম দোরগোড়ায়। এসআইআর প্রক্রিয়া শেষ এবং ফাইনাল ভোটার লিস্টের বেরোনোর পরপরই কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাবে এবং সেই কারণে পুরো নিয়েই কিন্তু আলোচনা আজকে রয়েছে। যেমন এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক ভোট প্রক্রিয়া নিয়ে। এবার সবথেকে বড় প্রশ্ন, যখন এতটাই সময় নিচ্ছে ফাইনাল ভোটার লিস্ট বেরোতে, সেক্ষেত্রে কিন্তু ভোট প্রক্রিয়া যখন আবার ফুল বেঞ্চ আবার এই রাজ্যে আসবে, তারপর ফুল বেঞ্চ ফিরে গিয়ে সেখানে আবার যখন ভোট ঘোষণা করা হবে, সেটাতে কেন সময়সীমা লাগবে মিনিমাম 23 দিন বা এবং ম্যাক্সিমাম 45 দিন সময় লাগবে। সেক্ষেত্রে পুরো বিষয়টা করতে গেলে এপ্রিল মাসে যদি ভোট হয়, তাহলে কত দফায় ভোট হবে? এর আগে জানিয়ে রাখি, সিও দপ্তর থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল যদি তাদের কাছে পরামর্শ চাওয়া হয় তাহলে কিন্তু তারা এক দফায় করতে প্রস্তুত, এমনটা কিন্তু তারা জানাবেন। এবং এই দফা নিয়ে তারপর দফাতে হলে কত বাহিনী প্রয়োজন, বাহিনী লাগলে কোথা থেকে বাহিনী আসবে, সে সমস্ত কিছু নিয়েই কিন্তু এই আলোচনা রয়েছে। তবে এটা ঠিক, ফাইনাল ভোটার লিস্ট কবে বেরোবে সব থেকে বড় প্রশ্ন। 28শে ফেব্রুয়ারি কি? এখন এটাই প্রশ্ন, কারণ নির্বাচন কমিশন থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়নি। কারণ এর আগে যখন দেখেছিলাম খসড়া ভোটার তালিকার সময়সীমা বেড়ে গিয়েছিল 9 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর, তারপর সেখানে কিন্তু ইসিআই আগেই সেটা নোটিফিকেশন জারি করেছিল। এখন দেখা যাচ্ছে যখন শুনানি প্রক্রিয়া চলছে, এরপরও শুনানি প্রক্রিয়ার পরেও কিন্তু রয়েছে আরও বিষয় রয়েছে, যেমন একেবারে ভেরিফিকেশন থেকে শুরু করে ডিসপোজাল সব কিছু রয়েছে। এটা করতে
করতেও কিন্তু একটা সময় লাগবে। তারপরে আদালত বলেছে স্ক্রুটিনির সময়সীমা বাড়াতে হবে, তারপরে গিয়ে ফাইনাল ভোটার লিস্ট। অবশ্যই সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, যেমন এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে, অন্যদিকে অবশ্যই একদম বিধানসভা নির্বাচন। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।